প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, ভীষণ কঠিন সময় আমরা পার করছি। করোনার ধাক্কায় টালমাটাল গোটা বিশ্ব। আর ঠিক এই সময়টিতে আমরা পালন করছি বিশ্ব ধরিত্রী দিবস। আর এই সময়টিতে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটি জলবায়ু সম্মেলনের ডাক দিয়েছেন। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়েছেন ৪০টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানকে। এই বর্তমান সময়টিতে এই যে জলবায়ু সম্মেলন, এই সম্মেলনটি কতখানি প্রাসঙ্গিক, কতটা বাস্তবসম্মত এবং সেখানে কোন কোন বিষয়গুলো আসলে উঠে আসবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই আজকের ইভ্যালি ২১-এর রাতে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি করোনাকালে জলবায়ু সম্মেলন। আমাদের অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত থাকছেন কোভিড-19 উপদেষ্টা কমিটির সদস্য এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এডিবির ডাক্তার তারেক হোসেন। ডাক্তার তারেক হোসেন, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনাটি শুরু করতে চাই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই যে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সেইটি কতটা বাস্তবসম্মত এবং এই সম্মেলনটা এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার মনে হয় এই সময়ের জন্য এইটা খুবই আপনার যুক্তিযুক্ত। এই সময় সম্মেলনটা, সামিটটা দেখেছেন, কারণ আমরা এই করোনার বাস্তবতায় দেখছি যে সামান্য একটা রোগ সারা বিশ্বকে তুলপাড় করে দিচ্ছে, আস্তে দুনিয়াটাকে আপনার বড় কষ্টে রেখেছে। আমাদের যে বহু বছরের লালিত যে সিস্টেম ছিল, আমাদের যে নর্ম অফ লাইফ ছিল, সেই সবই একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে এই এক করোনায়, সেই মহা অতিমারি এসে। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে এই ধরনের সমস্যা আসার আগেই উই শুড ওয়ার্ক টুগেদার ইন কোঅপারেশন, ইন পার্টনারশিপ, ইন কোলাবোরেশন। এই ধরনের ইমার্জিং সমস্যা আর জলবায়ু সমস্যা তো আরো বড় রকমের ভয়ঙ্কর। তখন যে মহামারীটা শুরু হবে সেইটা ঠেকানোর জন্য আগেভাগেই কাজ করতে হবে। তবে আপনি প্রশ্ন করতে পারেন যে এই সময় তো আর সাক্ষাতে দেখা টাকা হচ্ছে না, এর মধ্যে কেন করবে? কারণ সময়, কিন্তু আপনি লকডাউন হতে পারেন, কিন্তু পৃথিবীটা লকডাউন না। নেচার ঠিক তার কাজ করে যাচ্ছে, পাখি তার ঠিক গান গায়, সে লকডাউন না। আপনার সকালে সূর্য আর রাত সন্ধ্যায় চন্দ্র, সে কিন্তু লকডাউন না, সে ঠিকই যাচ্ছে। এই যে বাতাস, ঝড়, বৃষ্টি, এই যে উচ্ছ্বাস, পানির উচ্ছ্বাস, সে কিন্তু লকডাউন না। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরাও আমাদের প্রোটেক্টিভ মেজার যেগুলো, প্রিকশনারি মেজার যেগুলো, সেইগুলো আমরা আগেভাগেই নিতে হবে। এই জন্য আর বিশেষ করে আমেরিকার এই যে বড় আয়োজনটা করেছেন COP26 এর আগে, আমার মনে হয় এটা টাইমলি, যথোপযুক্ত, এবং এইটা সারা পৃথিবীতে আমাদের নতুন করে চোখ খুলে দেবে যে আমরা উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু ফেস দ্য চ্যালেঞ্জ। আগামীতে চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জ। আর বিশেষ করে এটা উল্লেখযোগ্য এই জন্যে যে সম্প্রতি 4 বছর পরে আমেরিকা আবার এই প্যারিস এগ্রিমেন্টে ফিরে এসেছে। এটা সারা বিশ্বের জন্য, আমাদের দেশের জন্য এটা একটা বড় সুখবর। এটা উই শুড হ্যাভ সেলিব্রেটেড। যদি করোনা না হতো তা আমরা এটা সেলিব্রেট করতাম, কারণ আমেরিকা যে প্যারিস এগ্রিমেন্টের তাদের বিশেষ উদ্যোগের কারণে সম্ভব হয়েছিল, এন্ড দিস ইজ দ্য ওয়ে আউট। এবং তারা আবার যে এই বাইডেন সরকার এটাতে জয়েন করেছেন, এটা সারা বিশ্বের জন্য, বিশেষ করে আমরা যারা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, আমাদের জন্য অত্যন্ত সুখবর। এই সময় উনি এটা আয়োজন করেছেন, আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন, পৃথিবীর 40টি দেশের সরকার প্রধানকে দাওয়াত দিয়েছেন বলে শুনেছি। এটা অত্যন্ত আপনার টাইমলি, এবং এইটার ফলে যে একটা জোর আসবে, যে একটা জোয়ার আসবে, সেই জোয়ারে আশা করি COP26 এর সময় আমরা আমাদের ইস্যুত লক্ষ্যগুলো সহজে অর্জন করতে পারি।
স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই সম্মেলনে আমরা 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 বারবারই বলছি যে আমরা আসলে এই যে জলবায়ু পরিবর্তনের যে কারণে জলবায়ু পরিবর্তন, সেই কারণগুলোর কোনোটিই আমরা ঘটাই না, বাট আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বিভিন্ন সম্মেলনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সভা সেমিনারে বারবারই এই কথাগুলো উচ্চারণ করে থাকেন। এই যে এই সময়টাতে এই সম্মেলন এবং এই সময়ে বাংলাদেশের আসলে কোন দাবি এই সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ? দেখেন, আমাদের দাবি, বাংলাদেশের স্পেসিফিক দাবি ছাড়াও বিশ্বের দাবির সাথে আমরা একমত। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রথমত বিশ্বের দাবি, এবং উনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম নামে একটা অর্গানাইজেশন আছে, 48টি ক্লাইমেটালি ভালনারেবল কান্ট্রির সদস্য, বাংলাদেশ এর সম্প্রীতি এর সভাপতি, আমরা এর আগেও সভাপতি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্বের বিরাট জনসংখ্যার সপক্ষে তিনি জোরালো বক্তব্য দিন। তিনি যেটা চাইবেন এবং বলে আসছেন সবসময়, আমরা দেশ হিসাবে এবং এই ফোরামের প্রতিনিধি, ফোরামের নেত্রী হিসাবে যেটা উনি বলে আসছেন এবং বলবেন, সেটি হচ্ছে 1 নম্বর, যে আমরা আমেরিকাকে ধন্যবাদ দিই, তারা প্যারিস এগ্রিমেন্টে ফিরে এসেছে বলে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বলবো যে আমরা চাই প্যারিস এগ্রিমেন্ট ইজ দ্য ওয়ে আউট। তবে প্যারিস এগ্রিমেন্টে যে সবগুলো রাষ্ট্র তাদের ন্যাশনাল এনডিসি যেটা নির্ধারণ করেছে, সেই এনডিসি গুলো তারা জানি কমপ্লিট করে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে 2020 সালের ডিসেম্বরের মধ্যে প্রত্যেক দেশ তাদের নিজ নিজ এনডিসি পারফর্ম করে। আনফরচুনেটলি সবাই করে নাই। সুতরাং এইটাতে উনি আহ্বান জানাবেন আমেরিকাকে যে এই সামিট জানি জোর দাবি তুলে যে যারা এখনো তাদের এনডিসি কমপ্লিট করে নাই, দে শুড ডু ইট বিফোর COP26, নাম্বার 1। নাম্বার 2, তারা এই যে এনডিসি, তারা এগ্রেসিভলি এনডিসিতে যাতে আবার মূল্যায়ন করে, যাতে আমাদের উদ্দেশ্য 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা জানি অর্জিত হয়। সেই জন্য এভরি কান্ট্রি should move aggressively to announce their new NDCs so that we can maintain 1.5 degrees centigrade. দ্বিতীয়ত, আমরা বলবো যে আমাদের টাকার দরকার। প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছিল, প্রমিস করা হয়েছে, তারা আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যে প্রতি বছর $100 বিলিয়ন তারা এই ক্লাইমেট ফান্ডে তারা দেবেন, ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো দেবেন। আমরা একটা পয়সার চেহারা দেখে, মাননীয় প্রধানমন্ত্রী সেইটার উপর জোর দিবেন, বলবেন যে আপনারা এই 100 বিলিয়ন, মিনিমাম 100 বিলিয়ন পার ইয়ার যাতে এটা নিশ্চিত করেন, এবং এই টাকার অর্ধেক 50% should go for adaptation, 50% for mitigation. উনি বলবেন যে অ্যাডাপ্টেশন ইজ নট এনাফ, এর সাথে মিটিগেশন অবশ্যই করতে হবে। তারপরে উনি যেগুলো বলবেন সেগুলো হচ্ছে যে আমরা CBF এর প্রেসিডেন্ট, আমাদের এই আমরা B20 প্রেসিডেন্ট, আমাদের এই যতগুলো সরকারগুলো আমরা বড় কষ্টে আছি। আমরা সেই জন্য চাই যে আমাদের এই দেশগুলোকে তোমরা একটু দেখভাল করো, তোমরা এইগুলোর দিকে তাকাবা। আমাদের এইগুলোর ফান্ড আমরা তৈরি করেছি, সেইগুলো আমরা তোমাদের সাহায্য চাই। উনি বলবেন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে আমরা রিনিউয়েবল এনার্জি চাই, কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি, আমরা পৃথিবীর মধ্যে অন্যতম দেশ যেখানে 58 লক্ষ লোক এই সোলার প্যানেল ইউজ করে, কিন্তু এটা দামি। আমরা চাই রিনিউয়েবল এনার্জি, সেই জন্য তোমাদের ইনভেস্টমেন্ট, বোথ প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর, তোমাদের প্রযুক্তি, টেকনোলজি, সেগুলো আমাদের তোমরা এখানে দাও। আমরা উই উড লাইক টু ওন দোজ, এন্ড আমরা রিনিউয়েবল এনার্জির পরিমাণ আমরা আশা করি যে আগামীতে আমরা 100% রিনিউয়েবল এনার্জি করব। এখনো আমাদের সেই অবস্থা নেই। আমরা আমাদের কয়লা বেস যেগুলো প্রজেক্ট ছিল সেইগুলো স্কেল ডাউন করেছি, কিন্তু আমাদের তো অত সঙ্গতি নাই। সেইখানে রিনিউয়েবল এনার্জির জন্য তোমাদের প্রযুক্তি চাই, তোমাদের ইনভেস্টমেন্ট চাই, বিনিয়োগ চাই, সাহায্য চাই। আমরা বলবো আমাদের দেশে প্রতি বছর বহু লোক তোমাদের ক্লাইমেটের অ্যাবিউজ এন্ড মিসইউজের জন্য রিভার ইরোশন দিন দিন বাড়ছে, আমাদের কোস্টাল এখানে স্যালাইনিটি হচ্ছে, এই লোকগুলো দে আর বিং আপরুটেড ফ্রম দেয়ার হোম। শুধু আমাদের দেশে, অনেক দেশে হচ্ছে। আমরা চাই যে এদের রিহ্যাবিলিটেশনের জন্য
should be the responsibility not only of mine, also of the global leadership. এইভাবে তোমরা অগ্রসর আসো। আমরা আমরা একাধিক ইস্যু আমরা আমাদের সুন্দরবন এই যে কার্বন সিঙ্ক, আমরা মনে করি যে তারা আমাদের এই সুন্দরবনকে প্রোটেক্ট প্রিজার্ভের জন্য এবং এই ধরনের আরো সুন্দরবন যারা আমরা এমব্যাঙ্কমেন্টের মধ্যে এফরেস্টেশন করে করতে পারি, আরো কার্বন সিঙ্ক করতে পারি, যেটা বহুত অ্যাডাপ্টেশন মিটিগেশনে সাহায্য করবে, সেইভাবে তাদের নজর আমরা আকৃষ্ট করব। আমরা চাইবো যে বঙ্গবন্ধু এই যে ক্লাইমেট, আমরা দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ডেভেলপিং এলডিসি যারা 2009 সালে আমরা একটা কম্প্রিহেন্সিভ ক্লাইমেট প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, দুইটা ট্রাস্ট ফান্ড তৈরি করি, আমাদের নিজের পয়সা একটি আর বিদেশি সাহায্য খুব একটা আসে নাই। যাই হোক, তা আমরা বলছি যে আমরা এই বঙ্গবন্ধু ক্লাইমেট প্রসপেরিটি প্রোগ্রাম হাতে নিয়েছি, যার ফলে আমরা এই বঙ্গবন্ধু মুজিব বর্ষে আপনার 3 লক্ষ আমরা নতুন গাছ লাগাতে চাই। আমরা এই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওই যে বললাম রিনিউয়েবল এনার্জি আরো বাড়াতে চাই। তোমরা এগুলোতে সাহায্য করবে। আমাদের পার্লামেন্ট ঘোষণা দিয়েছে যে এই যেটা হচ্ছে ক্লাইমেট ইস্যু ইজ এ প্ল্যানেটারি ইমার্জেন্সি, এইটা বসে থাকার কোনো সময় নাই, উই হ্যাভ টু অ্যাক্ট নাও। এবং তোমরা এই সামিট শুড গিভ এ মেসেজ সিগন্যাল টু দ্য ওয়ার্ল্ড যে আমরা উই হ্যাভ টু অ্যাক্ট নাও ইন কোলাবোরেশন, ইন পার্টনারশিপ, নতুবা কিন্তু পরে আমরা সুযোগ পাবো না। উই হ্যাভ নো প্ল্যানেট বি, we have to save this planet for the future generation of the world, এবং এইটা না করলে আমরা দায়বদ্ধ থাকবো। এদের বক্তব্যগুলো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কাজ শুরু করে দিয়েছে এবং সেই জায়গাটিতে আমরা অন্যদেরকেও পাশে চাই, এই ক্লাইমেট ইস্যুতে আমরা অন্যদেরকে পাশে চাই, এই বক্তব্যটাই আমরা আসলে দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। স্যার, আপনার কাছে আবার আসবো, আমি একটু যেতে চাই ডাক্তার তারেক হোসেনের কাছে। ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে করোনা কাল, এই সময়টিতে আজ বিশ্ব ধরিত্রী দিবস এবং এই যে জলবায়ু সম্মেলন, এই শব্দগুচ্ছকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং সেই সঙ্গে আপনার কাছে জানবো যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে যদি নজর দিই, তাহলে খুব আতকে ওঠার মতো অবস্থা, করোনার যে পরিস্থিতি, তাতে প্রায় 3 লাখ সংক্রমণ, দৈনিক সংক্রমণ। এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইটিভি দর্শক বৃন্দকে এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন স্যার। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি এত ব্যস্ততার মধ্যে জয়েন করছেন, খুব ভালো লাগছে। আর জলবায়ু সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। দেখেন, জলবায়ুর যে আমরা যারা কাজ ওটার মধ্যে পার্টিস আছে, তারা আরো ডিটেলস যেতে পারবে। দেখেন, ওয়েদার আর ক্লাইমেট, ওয়েদারটা একটা শর্ট টার্মে, ক্লাইমেটটা হলো লঙ্গার টার্মে। এই ধরনের মানে ডেফিনেশন গুলি আমাদের সবাই জানলে আমাদের জন্য সুবিধা হয়। আর ক্লাইমেট একটা মানে বলা হয় কি যে স্ট্রিট ল্যাঙ্গুয়েজে বলা হয় এটা হট ইস্যু, কারণ এটা আমাদের জীবনযাত্রা, আমাদের লাইফ স্টাইল সবকিছুর উপরে ইম্প্যাক্ট আছে। এবং এই ক্লাইমেট প্রতিটা সরকারের প্রায়োরিটি এজেন্ডা, এবং এখানেও সেম আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার বাংলাদেশে আছে, প্রথম থেকে এটাকে একটা ইস্যু নিয়েছেন। কারণ এই ইস্যু আমাদের এই দেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠীকে কি করে, ইনফ্লুয়েন্স করে। এখন দেখেন এই ক্লাইমেটের ভিতরে তো অনেক কম্পোনেন্ট আছে। ক্লাইমেটের সাথে আমাদের যে করোনা ভাইরাসটা আসছে, এটা কিন্তু হট, কোল্ড, মানে এই সব জায়গায় যায়, এটা কোনো গতিবিধি ঠিক ভিসা লাগে না, এই সব জায়গায় যাচ্ছে, হট ওয়েদারে যাচ্ছে, কোল্ড ওয়েদারে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে হয়তো ওই ক্লাইমেটের সাথে তার কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট নাই, কিন্তু আবার কি সেই কোল্ডে কিন্তু তার জন্য ভালো, সে লঙ্গার টাইম সার্ভাইভ করতে পারে এই অবস্থায়। আর আমাদের যে আমি যে ইস্যুতে গত অনেক বছর কাজ করলাম, ওয়াটার স্যানিটেশন, ওয়াটার এই ক্লাইমেটের একটা ওয়াটার স্ক্যারিটি। অনেক জায়গায় জানেন আফ্রিকাতে ওয়াটার নাই। হ্যাঁ, ওয়াটার জন্য বেচারারা কত কষ্ট করে। এই কারণ ওয়াটারটা আমাদের শুধু সেফ ওয়াটারটাকে অ্যাক্সেস করানোর জন্য, সেফ ওয়াটার শুধু আপনি ড্রিঙ্কিং ওয়াটার তা না, এটা তো আপনার সারাদিনই এটা লাগে, এবং এটা আপনার হাইজিন প্র্যাকটিসের জন্য লাগে। এবং হাইজিন প্র্যাকটিস এই ধরনের ভাইরাসের জন্য একটা মেইন কম্পোনেন্ট। আমরা হাইজিন প্র্যাকটিস যখন আমরা ইমপ্রুভ করি, আমরা কিন্তু অনেক কমিউনিকেবল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ থেকে বাঁচতে পারি। তাহলে সবকিছু ইন্টারলিংকড।
এটা গ্লোবালাইজেশন হয়েছে, তো গ্লোবালাইজেশন হয় সবকিছুর অ্যাক্সেস যেমন বাড়ছে তেমন ভাইরাসদেরও সুবিধা হয়ে গেছে, ভাইরাসরা এখন এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। এই অবস্থায় আমাদের এখন যে পরিস্থিতিটা আমাদের দেশে বিরাজ করছে সেটা একটা মানে কি অস্বস্তিকর পরিবেশ। এই ভাইরাসটা শুধু আমাদের না, সব জায়গায়, এবং ভারতে দেখছেন যে কি কঠিন অবস্থা। তারা একটা প্রোগ্রাম চেঞ্জ করতেছে, দিল্লি মুখ্যমন্ত্রী সকালে এক প্রোগ্রাম দিচ্ছে, বিকালে এক প্রোগ্রাম দিচ্ছে, কারণ এটা ডেফিনিট কোনো ফর্মুলা নাই। হ্যাঁ, আমরা মানে সরকার দেবে তো, সরকার দিলে তো হবে না, ফর্মুলা ডেফিনেট ফর্মুলা নাই এটাকে কন্ট্রোল করা। এটা মানে এটা যে সবার রেসপন্সিবিলিটি আছে। কালকে ওনাদের বক্তব্য শুনতেছিলাম ভারতে, এবং উনি কি করতেছিল যে এভরি ইচ অ্যান্ড এভরি ওয়ান এটাতে পার্টিসিপেট করতে হবে। এই অবস্থায় কারণ দেখেন এটা আমাদের কতগুলি উইপেন আছে, আমাদের এই যে লকডাউন একটা উইপেন, কিন্তু লকডাউন তো অনির্দিষ্টকালের জন্য থাকা যাবে না। লকডাউনে আমরা উঠায় আমরা ছোট অন্য ফোকাস কিসে যাব, এরিয়ার লকডাউন যাইতে পারি, অথবা অন্যান্য কোনো এলাকায় আমরা ব্লাঙ্কেট কি করে ফেললাম, টেস্টিং করে ফেললাম। তো এই জন্য আমাদের রোড ম্যাপ তৈরি হচ্ছে মিনিস্ট্রিতে, এরপরে আমরা কি করব। কিন্তু আমাদের তো বেসিক হেলথ মেজার্স আছে, সেফটি টুল আছে, আরেকটা আছে ভ্যাকসিন। ভ্যাকসিন কোনোটাই কিন্তু একাই সম্ভব না, একটা একটাকে কমপ্লিমেন্ট করবে, করে আমাদের একটা টোটাল সিনারিও দেখতে হবে। স্যার আছেন এখানে, স্যার বলবেন যে আমরা এখন ভ্যাকসিনের ব্যবস্থায় আছি, কারণ এটা নিয়ে অনেকে কিছু লোক সুযোগ নিয়ে রিউমার ছড়ায়। কিন্তু এটা কি আমাদের দেশে দেখেন, এই পর্যন্ত আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত 919 মিলিয়ন ডোজ সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়েছে ভ্যাকসিন। এখানে তো আমরা প্রথম দিকের কান্ট্রি যারা রোল আউট করছি। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়, এবং এটা সম্ভব হয়েছে এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। এবং দুঃখজনক কি জানেন, এই ইকুইটি প্রশ্নে আপা গতকাল বলছে তো যে আমাদের কম উন্নত দেশগুলিকে আমাদের এইটা উৎপাদনের সুযোগ দিতে হবে। বাও সম্মেলনে স্যার বলতে পারবে, আরো স্যার তো সবাই জানে, বলেছে যে আমাদেরকে সুযোগ দিতে হবে, নো হাউ টেকনোলজি দিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম যে স্ফুটনিক গিয়ে আসতেছে নো হাউ টেকনোলজি। এটা তো আমরা পারবো, আমরা প্রোডাকশন, আমাদের নো হাউ টেকনোলজি থাকলে আমাদের যে ক্যাপাসিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, আমরা প্রোডাকশন চলে যেতে পারবো। আফ্রিকা পর্যন্ত, আফ্রিকার 99% ভ্যাকসিন বাইরের থেকে আসে অ্যাজ অফ টুডে। আফ্রিকার গত সপ্তাহে সম্মেলন হয়ে গেছে, ওখানকার যারা আফ্রিকার বড় বড় নেতা ওনারা বলছেন ওনারা দেশে এখন প্ল্যান্ট বসায় ওনারা হয়তো স্বাবলম্বী হইতে ওনাদের 2040 লাগবে, এরকম একটা টাইম লাইন দিয়েছে। কিন্তু তারাও জানে, কারণ এছাড়া তো উপায় নাই। কারণ ওই যে 919 মিলিয়ন ডোজের মধ্যে জানেন 81% কোথায় গেছে? আপার ইনকাম কান্ট্রি, মিডিল ইনকাম কান্ট্রি। একদম যারা লো ইনকাম কান্ট্রি সেখানে আসছে 0.02। তাহলে এখানে একটা ভ্যাকসিনের ডিসক্রিমিনেশন আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই দেশগুলি বেশি পাইছে, আমরা কম পাইছি। এটা ভ্যাকসিন ইকুইটি একটা বিশাল প্রজেক্ট। ভ্যাকসিন তো একটা গ্লোবাল কমোডিটি, তারপর এটা পাবলিক গুড। আমরা সবসময় এমফাসিস দিই এটা পাবলিক গুড, এটার এক্সেস সবার আছে, এটার রাইট, এই ভ্যাকসিনের উপর রাইট সবার আছে। এটা আমার দেশের কোম্পানি, আমি বানাবো, আমি ইউজ করব, এটা কিন্তু এখানে আসলে এখানে কোনো রকম রাগারাগি কিছু চলে না। জি এখানে হলো যে তোমার যতটুকু লাগবে তুমি বাকিটা অন্য দেশকে দিতে হবে। এখানে দেশের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলি রয়েছে, WHO রয়েছে, ইউনিসেফ আছে, আমাদের ব্যাংক রয়েছে, তারা সবাই একযোগে কাজ করা হচ্ছে যেন ডেভেলপিং কান্ট্রি এবং যারা আরো পুয়ার আফ্রিকাতে রয়েছে, আমাদের এশিয়া তো আছে, তারা যেন এটাতে অ্যাক্সেস করে, একসাথে যেন আমরা ভ্যাকসিনেট করতে পারি, একটা টাইম ফ্রেমের মধ্যে সবাই আসতে পারি। কারণ এটা তো চেইন রিঅ্যাকশনের মতো। আমি ভ্যাকসিন নিয়ে ঘরে বসে থাকলাম, আমি কি সেফ? নো, নোবডি সেফ আনটিল এভরিবডি সেফ। এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। আমরা এই জিনিসটা গ্লোবালি বোঝার চেষ্টা করতেছে। শুধু ভ্যাকসিন যে এখন একটু ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ভ্যাকসিন ল্যাক দেখা দিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের সমস্যা না, এটা সারা দুনিয়াতেই চলতেছে। এটা আমি স্যার আমাদেরকে বললে আমরা আরো বলবো, স্যার জানেন, স্যারের কাছে সব চিত্র আছে। আমি শুধু আমাদের যারা হিউমার ছড়ায়, যারা এইসব বাজে কথা ছড়াচ্ছে, আমার মনে হয় তাদেরকে বলা হতো তারা ধৈর্য ধরেন, দেখেন সবকিছু অন ট্র্যাকে চলে আসবে। ইনিশিয়েটিভ আর বিং টেকেন ইন প্রসেস। জি, আমরাও সেটা আশা করি যে এই যে গুজব তো আসলে শুরু থেকেই ছিল এবং এখনও আছে, গুজবের ডালপালা বারবারই মিলছে এবং গুজব সৃষ্টিকারী যারা তারা এই কাজটি করবেই। কিন্তু এই গুজব যারা সৃষ্টি করে তাদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ বারবারই এগিয়ে গেছে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ইভেলে 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন।
দর্শক, ইভালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে জলবায়ু সম্মেলন। আমি যেতে চাই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, টিকার আলোচনাটি যখন আসলোই তখন আপনার কাছে একটি বিষয়ে জানতে চাইব যে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা আমরা কিনছি, সেই কেনা টিকা আসার কথা ছিল, এরই মধ্যে আরও প্রায় 70 লাখ এসেছে এবং এর মধ্যে আরও একটি চালান বা দুটি চালান আসার কথা ছিল, সেটি আসেনি এখনও। এটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু আপনার কাছে একটু খুব স্পেসিফিকভাবে জানতে চাই যে ভারতের টিকা ইস্যুতে কোনো আলাপ আলোচনা ভারতের সঙ্গে চলছে কিনা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা এখনো পর্যন্ত। মূল আলোচনায় যার আগে আমরা ডক্টর তারেক সাহেব একটা জিনিস বলেছেন যে আমাদের দেশে এই গুজব ছড়ানো খুব সহজ। আমি খুব তাজ্জব হই, আমার দেশ বোধহয় অন্য দেশ থেকে একটু ভিন্ন। কারণ ধরুন কখনো ফ্লাইট ক্যান্সেল হল, সাথে সাথে এই নিয়ে হইচই, আপনার মিডিয়াও তো একেবারে তুড়জুড়। আমি বহু বছর বিদেশে ছিলাম, যখন তখন সেখানে ফ্লাইট ক্যান্সেল, বিশেষ করে ঝড় বৃষ্টি হলে তো হতোই, সব ফ্লাইট ক্যান্সেল। আর ফ্লাইট ক্যান্সেল হলে ওরা আমাদের হোটেলও দেয়, আপনার নিজের বসে হোটেল দিবে, আর নাইলে এয়ারপোর্টে গিয়ে ওই দোকানে শুয়ে থাকবে যতক্ষণ। আর তখন আমার প্যাসেঞ্জার হিসাবে আমার দায়িত্ব হয় যে কোনটা খালি আছে, কোনটা থেকে পাইতে পারি ফ্লাইট, আর না পাইলে তো ওই আটক। এই নিয়ে একটা বিরাট, এটা ইটস এ ন্যাচারের কারণে হয়, বিভিন্ন কারণে হয়, এই নিয়ে হইচই হয়। বাংলাদেশে কিছু একটা হইলেই জানি ভাবখানা যে একটা বিরাট কিছু হইলো, আপনার মিডিয়া ওটারে খুব ফলো করে দেয়। এই ভ্যাকসিনের কথাই এখন বলি। ভ্যাকসিন আমরা দেখেন পৃথিবীর প্রায় 130টা দেশ প্লাস এখনো ভ্যাকসিন ইউজই করে না, ধনিক দেশও পায় নাই। আর আমরা আমাদের দেশের মোটামুটি ভাবে এটা সবাই অনেকেই ভ্যাকসিন নিয়েছে, কয়েক লক্ষ ভ্যাকসিন নিয়েছেন, এবং অন্যান্য দেশ ধনী দেশের আগেই আমরা নিজের পয়সায় ভ্যাকসিন কিনে নিয়ে আসছি। এবং যেগুলো আমরা ভ্যাকসিন কিনবো ভারত থেকে, সেই টাকাটা আমরা অগ্রিম দিয়ে রেখেছি। আমরা শুধু ইন্ডিয়াকে টাকা দিই, আমরা এক প্রথম ভ্যাকসিন তখন তৈরি হয়, যখন তৈরি হয় নাই তখন আমাদের ধারণা যে নিশ্চয়ই একটা ভ্যাকসিন বের হবে, এবং তখন ধারণা ছিল হয়তো ইউরোপিয়ানরা বের করবে, আমরা তাদেরও টাকা দিয়ে রাখছি, অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি যাতে বের হইলে। আমরা যেদিনই ভ্যাকসিন বের হওয়ার আগের থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছি যে এই ভ্যাকসিনের জিনিসটা আমরা তৈরি করতে পারি কিনা। আমাদের অক্সফোর্ড, যেটা এখন আমরা ভারত থেকে আনি, তাদের সাথে আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করি। তারা তখন জানালো যে ভারতকে তারা দিয়ে দিয়েছে। তখন ভারত আমাদের বললো যে তারা যেদিন এই টিকাটা তৈরি করবে সেই দিন তারাই আমাদের সাথে হাতে দেবে, এবং সাথে হাতেই আমাদের পাঠিয়েছে। এখন যে প্রশ্ন হচ্ছে যে ভারত থেকে আমরা প্রায় 3 কোটি ভ্যাকসিন প্রতি মাসে 50 লক্ষ করে আনার কথা, গত আমাদের এই কিসের ফেজটা ওরা দিতে পারে, ওরা টাইমলি পাঠায়, কিন্তু তারা কখনো বলে নাই এখনো পর্যন্ত যে তারা দিবে না। এবং তাদের রাষ্ট্রদূত ঢাকা যে বিক্রম সাহেব, উনি এখন নিউ দিল্লিতে আছে, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড যাতে তারা তাদের এই সাপ্লাইটা অন টাইম সাপ্লাইটা দিতে পারে। এই যে গ্যাপটা হয়ে গেছে, আচ্ছা, এর মধ্যে আমরা কিন্তু এই যদি ইন্ডিয়াটা নাও আসে এই মুহূর্তে, আমাদের খুব অসুবিধা হয়, কারণ আমাদের যথেষ্ট আছে এবং আমরা বিভিন্ন দেশের সাথে আগে ভাগেই বোঝাপড়া করে নিয়েছি। অন্যান্য দেশের মধ্যে যারা তৈরি করে, একটি হচ্ছে চায়না আর আরেকটি হচ্ছে আপনার রাশিয়া, আমেরিকা বাদ দিলাম। এই দুটার সাথে আমরা অনেক দিন আগে শুরু থেকেই বোঝাপড়া করে রেখেছি। আমাদের একটি জিনিস শুধু সমস্যা ছিল, আমাদের যেখানে যারা পণ্ডিত লোক, বিজ্ঞান এইসব, একটি বিষয় আপনি যখন রাশিয়ার কথা বললেন যে স্পুটনিক 5, সেটি আমরা দেখেছি যে আমাদের পাশের দেশ ভারত, তারা স্পুটনিক 5 নিয়ে আসবে। আপনি বলছিলেন এবং আমরাও জানি যে আমাদের সঙ্গে আলাপ আলোচনা রাশিয়ার সঙ্গে চলছিল, সেই আলাপ আলোচনাটা এখন কত দূর? আমরা কি আমি এটাই যে আসছি, আমাদের দেশে কিছু পণ্ডিত যারা একটা অ্যাডভাইজারি, তারা বলেছেন যে WHO যদি অ্যাডপ্ট না করে, রিকগনাইজ না করে সেই ভ্যাকসিনটা না দেয়, সেই জন্য আমরা ওই চাইনিজটাও আনি না আর রাশিয়ানটাও আনি না। হ্যাঁ, আমরা এতদিন ধরে ডিলে করেছি যে এই পণ্ডিতদের কথা শুনে, কিন্তু চাইনিজরা আমাদের বলেছে যে তারা প্রায় 100 মিলিয়ন লোকের বেশি তাদের ভ্যাকসিন নিয়েছে,
80টা দেশকে তারা রপ্তানি করেছে, 63 জন রাষ্ট্র সরকার প্রধান এটা নিয়েছেন, কারো কোনো অসুবিধা নেই। তারা বলছে যে WHO আমাদের রিকমেন্ড করে নাই, বাট ডাজ নট ম্যাটার, তোমরা নিজের নিয়মে এটা নিতে পারো। আর রাশিয়ারও একই অবস্থা, তারাও কিন্তু WHO রিকমেন্ড করে নাই। রাশিয়ারটা তাদের ক্যাপাসিটি কম, তাদের এই ভ্যাকসিন, আপনি বললেন যে স্পুটনিক 5, ওদের সাথে আমরা সম্পর্ক বজায় রেখেছি। এখন যেটা হয়েছে, আমরা রাশিয়ার থেকেও আনবো, চায়নার থেকেও আনবো। চায়নার যেহেতু ক্যাপাসিটি অনেক বেশি, যখনই চাইবো তখনই পাবো, এবং মোটামুটি ভাবে এনি টাইম ইট উইল কাম। তারা আমাদের কিছু গিফটও দেবে, এবং ইট উইল কাম এনি টাইম, আমরা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। আর রাশিয়ারটা তারা বলছে যে আমাদের তো, তোমাদের দেশ তো অন্য দেশের মতো, আমরা প্রায় রাশিয়ানরা অনেক দেশে, ইউরোপিয়ান দেশে মূলত এটা বিক্রি করেছে, অন্য দেশে 1 মিলিয়ন, 500,000, হ্যাঁ, এই 2 মিলিয়ন এরকম বিক্রি করে। হ্যাঁ, আপনার ক্রোয়েশিয়া আপনার 500,000 এরকম বিক্রি করে। আর তোমাদের দেশে তো আল্লাহ, যে 170 মিলিয়ন, আমরা অত পারবো, আমাদের এত বলছে যে একটা কাজ করতে পারবো আমরা, কিছু তোমাদের আমরা দেব, হ্যাঁ, পয়সা দিয়ে তোমরা কিনবে, আর আমরা এই টেকনোলজিটা তোমাদের দিয়ে দিয়ে, তোমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ভেরি গুড ফার্মাসি, দুনিয়ার 117টা দেশে তোমরা তোমাদের ফার্মাসি প্রোডাক্টস বিক্রি করো, তোমরা এখানে প্রডিউস করো, কো প্রোডাকশন সিস্টেমে তারা আসতে চায়। আমরা রাজি হয়েছি। এটা নিয়ে কতদিন আমাদের মধ্যে ছিল যে আমরা এটা করবো কিনা, আমরা দেখলাম যে এটা আমরা নিজেরা তৈরি করলে তো আরো ভালো, এবং সেইখানে একটা কন্ডিশন আমরা অ্যাপ্রুভ করেছি, সেটা হচ্ছে আমরা তৈরি করে পরে আমরা তৃতীয় দেশে বিক্রিও করতে। এই প্রক্রিয়াটা আসলে স্যার, এই প্রক্রিয়াটা এখন কত দূর, কোন জায়গাটিতে আছে? এখন মোটামুটি শেষ, সরকার থেকে যেটা করা শেষ। এখন যেটা হচ্ছে, তারা এইখানে যে ফার্মাসি যারা আছে, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে, তারা নিয়োগ দেবে, কাকে একটা না একাধিকদের এলাও করবে সেটা দে উইল ডিসাইড। তারা নিয়ে আলাপ আলোচনা করছে, এবং এইটা যে কোনো সময় ইট উড বি ফাইনালাইজ, কোন কোম্পানিকে দিবে, তখন এই কাজটা। এর মধ্যে আমরা যেগুলো কিছু ডকুমেন্টে, আমাদের দেশে সময় নষ্ট হয় সবসময় ওই কি বলে যে কাগজপত্র আনাগোনা করতে, মানে আমরা যেটাকে বলি আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ, আমরা যেটাকে সাধারণভাবে বলি আমলাতান্ত্রিক জটিলতা। অনেক সময় তাই তো হয়, একটা প্রজেক্ট সাথে নিলে ডিপিপি করতে করতে 2 বছর 3 বছর শেষ হয় এই কাগজ নাড়াতে, তারপরে কাজ শুরু হয়। তা আমাদের কাগজ নাড়ানোই শেষ হয়ে গেছে, আর দেরি হবে না। জি স্যার, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই ডাক্তার তারেক হোসেনের কাছে। আর এখানে একটু বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দিয়েছেন, উনি অ্যাপ্রুভ করেছেন, এখন আর ওই কাগজ চালাচালি আর দরকার নাই। তাহলে স্যার একটু এই সুযোগে একটি প্রশ্ন করতে চাই যে তাহলে এই যে বাংলাদেশে উৎপাদন হবে স্পুটনিক 5, সেটা কতদিন নাগাদ এই কাজটি হবে? আমি একটু স্পেসিফিক টাইমটা আপনার কাছে জানতে চাই। ডিটেইলটা আমি বলতে পারবো না, হেলথের ডিজি সাহেব ভালো বলতে পারবেন আপনার, কারণ এইটা এমন এক জিনিস, এইটা তো ইলেকট্রিক সুইচের মতো না যে অন করলাম অন হয়ে যাবে, অফ করলে অফ হয়ে যাবে। এটা সময় লাগবে, হয়তো 2-3 মাস, ডিপেন্ডিং অন দেয়ার ক্যাপাসিটি কিভাবে। তবে আমাদের এই প্রাইভেট সেক্টর ইজ ভেরি ডাইনামিক। আপনার খেয়াল আছে, যখন পিপিপির অভাব ছিল, আমরা কোনো জায়গাতে পাই না, এই প্রাইভেট সেক্টর রাতারাতি 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ লক্ষ পিপিপি তৈরি এমন করলো যে আমরা আমেরিকাতেও প্রায় 8 মিলিয়ন বিক্রি করতে পারলাম। হ্যাঁ, আমাদের এই প্রাইভেট সেক্টর প্রিটি স্মার্ট, দে হ্যাভ দি কম্পিটেন্সি। সুতরাং কতদিন লাগবে ওরা ভালো বলতে পারে। জি, যেতে চাই ডাক্তার তারেক হোসেনের কাছে। ডাক্তার তারেক হোসেন, নিশ্চয়ই আমরা স্যারের কাছ থেকে আশার বাণী শুনলাম। আপনার কাছে জানতে চাইব, যেহেতু বর্তমানে টিকার যে কিছুটা সংকটের দিকে আমরা যাচ্ছি, সেই জায়গাটিতে টিকা পরিকল্পনা, টিকাদান কর্মসূচির যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা উচিত কিনা? ডাক্তার তারেক হোসেন, আপনার অডিও সম্ভবত মিউট করা রয়েছে। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ স্যারকে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে। স্যার, আমি একটা জিনিস স্যার একটু ক্লিয়ারিটি চাই স্যার। ডিজি স্যার আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এখন তাহলে ফার্মাসিউটিক্যালগুলির সাথে ডিসকাশন করতেছে, করে সবচেয়ে যেটা কম্পিটেন্ট তাদের সাথে আলোচনা চলা যাবে, তাই না স্যার? মানে তারা হয়তো একক হইতে পারে বা যৌথ 2-3 কোম্পানি মিলেও করতে পারে। এটা জি, শুনছি, আপনার কথা শুনছি, আপনি বলুন।
এটা ভালো হবে আমার মনে প্রসেসটা যেভাবে সেট আপ করা হয়েছে। আর আমাদের তো বিভিন্ন কোম্পানি আছে, এই ধরনের দায়িত্ব আসলে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দেই, তাহলে আমি বলবো যে আসলে একের অধিক কোম্পানি যদি ইনভলভমেন্ট থাকে তাহলে এটা ইজি হবে, এবং জিনিসটা আরো ট্রান্সপারেন্ট হবে। আর সব বড় কথা হলো যে আসলে বেশি দিন লাগবে না। ওরা তো নো হাউ টেকনোলজিটা আনবেই। নো হাউ টেকনোলজিটা হচ্ছে অনেকটা হলো যে ফর্মুলাটাকে নিয়ে আসতে হবে। আমার মনে হয় এই মুহূর্তে হয়তো মেশিন আমাদের নাও লাগতে পারে, আমাদের আছে। হ্যাঁ, কারণ বিভিন্ন মেশিনের, ফার্মাসিউটিক্যালের বিভিন্ন মেশিনে, কোনো মেশিন ক্যাপসুল তৈরি করে, কোনো মেশিন লিকুইড তৈরি করে। আমার মনে হয় আমাদের যে বড় বড় কোম্পানি আছে ওদের হয়তো আছে। সুতরাং সেটা যদি হয় তাহলে একটা যে একটা একটা জায়গা ঠিক করে এটাকে প্ল্যানটাকে বসাই দিতে হবে, অথবা প্ল্যানটাকে রিলোকেশন করতে হবে। মেইন হলো নো হাউ টেকনোলজি। সুতরাং এটা খুব একটা সময় লাগার কথা না, অ্যাজ লং অ্যাজ কাগজপত্র সাইন হয়ে গেলে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো বলে নিচ্ছে, আপা নির্দেশ দিয়ে দিচ্ছে। সত্যি তাহলে তাড়াতাড়ি হবে। আপা নির্দেশ যখন আপাতত নির্দেশ দিছেই, এখন তার আর ঝামেলা না করে এটা একটু দ্রুত আমরা নিয়ে যাই। আমার যেটা হলো যে একটা এখন কনসার্ন, যেটা সবার কনসার্ন, সবাই আলোচনা করতেছে, যেটা হলো যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছে। আমরা দেখা গেল কালকে পর্যন্ত 57,62,63,হাজার ফার্স্ট ডোজ দিচ্ছে। এর উইদিন যে 57 লাখের মধ্যে 18 লাখ অলরেডি সেকেন্ড ডোজ দিচ্ছে। ভেরি গুড, তারা 18 লাখ অলরেডি আমাদের সেকেন্ড ডোজে চলে গেছে। তাহলে আমাদের এখনো বাকি আছে 38 লাখ বা 39 লাখ এরা সেকেন্ড ডোজ নেবে। তো আমার মনে হয়, আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি শুধু অ্যাডভাইসই দিতে পারি। আমি যে অ্যাডভাইসটা দিব সেটা হলো যে আমাদের ফার্স্ট ডোজটা বন্ধ করে দেওয়া, আর নো মোর ফার্স্ট ডোজ। আমরা যেসব ফার্স্ট ডোজ দিয়েছি অলরেডি, আমাদের যে গ্রুপটা আছে 57 লাখ প্লাস, তারাই থাকুক। নতুন কাউকে আর অন্তর্ভুক্ত করার দরকার নেই। বরং আমরা ফার্স্ট ডোজ আর না দিয়ে ওই ফার্স্ট ডোজে যারা সেকেন্ড ডোজে আসতেছে তাদেরকে সেকেন্ড ডোজটা দিই। এইটি মনে ভালো হবে, কারণ আমার যতদূর জানা আছে যে আমাদের এখন যে স্টক আছে তাতেই সেকেন্ড ডোজের রিমেনিং ফার্স্ট ডোজের ডোজ আর কি উইল গো ফর সেকেন্ড ডোজ, উইল বি কভার। তাহলে আমাদের সেটা ভালো হয়। আর ইন দ্য মেনটেন আমাদের নতুন ভ্যাকসিন পাইপলাইনে আসছে, চলে আসবে। তখন আমরা একদম নিউ, যারা ব্র্যান্ড নিউ, তাদেরকে নতুন ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন আরেকটা জিনিস মনে রাখা উচিত, ভ্যাকসিন মিক্সিং এ যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এইটা এই ধরনের রিসার্চ আমি দেখি নাই এবং আমি শুনি নাই কখনো যে দুইটা ভ্যাকসিন দুইটা ব্র্যান্ডের একসাথে মিশাই দিলে ক্ষতি হয়। কিন্তু বরং ইনস্টেড রাইদার আই রেড মেনি রিসার্চ আর্টিকেলস যে অনেক জায়গায় উপকারের কথা বলা আছে দুই ব্র্যান্ড থেকে আসে। তো যাক, ওই বিতর্কে আমরা গেলাম না। আমরা তো সাইন্টিস্ট, এটা তো এভিডেন্স বেসড হতে হবে। যেটাই আমি বলি যদি মিক্স করলে লাভ হবে, মিক্স করলে ক্ষতি হবে, দুইটারই আমার এভিডেন্স দিতে হবে। কিন্তু এই জন্য আমরা আমাদের যারা অস্ট্রাজেনিকা এজেড ভ্যাকসিনটা পেয়েছেন, তাদেরকে এনশিওর করার জন্য সেকেন্ড ডোজটা আমরা ইমিডিয়েটলি পারলে আজকেই ফার্স্ট ডোজটা বন্ধ করে দিই। আমরা তো আমাদের জনগণকে বঞ্চিত না, করছি না। আমরা তো আমরা প্রথম ডোজ কিন্তু একসময় ঘোষণা এসেছিল যে প্রথম ডোজ আর দেওয়া হবে না। পরবর্তীতে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে যে প্রথম ডোজ দুইটা ডোজই একসাথে চলবে, এরকম সিদ্ধান্ত আসলো। কিন্তু এখন তো আমরা দেখছি যে আসলে একেবারে শেষ দিকে টিকার যে স্টক আমাদের আছে, তাতে করে আমাদের এই সিদ্ধান্তে এখন আপনার কথা অনুযায়ী যে এই সিদ্ধান্তে যাওয়া উচিত। জি। না, এখন বন্ধ করে দেওয়া উচিত, আর দেরি না, ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। দিয়ে আমরা ওই সেকেন্ড ডোজে চলে যাই, আমাদের যা আছে ওইটা দিয়ে ম্যানেজ করতে থাকি। ইন দ্য মেন টাইম আমাদের তো লবিং চলতেছে, আলোচনা ডিসকাশন চলতেছে, পেমেন্টও অনেক ক্ষেত্রে হয়ে গেছে। তো আমাদের নতুন যদি এজেন্ট আসে, AstraZeneca আসে, ভেরি গুড। যদি এটার মধ্যে স্পুটনিক ভি আসে, ওয়েলকাম। আমাদের সিনোফার্মার থেকে আসলে সিনোভ্যাক, সব ভ্যাকসিনই হ্যাঁ ভালো এবং WHO অ্যাপ্রুভাল হবে। এটা তো এমার্জেন্সি ডেভেলপমেন্ট, যখন এমার্জেন্সি প্রসেসে যায় ভ্যাকসিন অনেক শর্টকাট টাইম করে, কিন্তু আসলে মূল স্টেপগুলি তারা কিন্তু ফলো করে। সেটা স্পুটনিক ভিও ফলো করছে। এবং স্পুটনিক ভি এর একটা জিনিস আছে, আমি অ্যাডভোকেসি করতেছি না, ওটা কিন্তু এফিকাসি ভেরি হাই। হ্যাঁ, যেটাকে লন্ডনের সায়েন্টিস্টরা বলেছেন, ইউকে সায়েন্টিস্টরা বলছেন এটার এফিকাসি ভেরি হাই। সুতরাং স্পুটনিক ভি নিয়ে আসলে নেগেটিভ কথাবার্তা বলার আগে আমাদের নিউজ আর্টিকেল, রিসার্চ আর্টিকেল করা উচিত। অনেকেই আমি দেখেছি ওটা কেমন হবে না হবে না, এটা তো এভিডেন্স বেসড আমাদের কাছে আছে। প্রথম মন্তব্য করেছিল একদল ইউকে সায়েন্টিস্ট যে দিস ভ্যাকসিন হ্যাজ ফার্দার মোর এফিকাসি দেন এনি আদার ভ্যাকসিন। সেটা ভালো হবে। এই জন্য আমরা যারা প্রোগ্রাম ম্যানেজার তারা এটা আশা করি ফার্স্ট ডোজ দেওয়া বন্ধ করে দেবেন। আর আর সেকেন্ড ডোজের ব্যাপারে আরেকটা আমার কি থাকবে যে আমাদের ওই যারা ফার্স্ট ডোজ নিয়ে গেছে তাদেরকে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা।
আপনি বাসায় গিয়ে নিয়ে আসবেন না। এটা তো অ্যাডাল্ট ভ্যাকসিনেশন একটু ডিফিকাল্ট। ইপিআই যেটাকে আমরা পরিচালিত করি, এটা চিলড্রেনদের ভ্যাকসিনেশন। চিলড্রেনরা মায়ের কোলে চলে আসে, মাঝে মাঝে বাপের কোলে এসে ভ্যাকসিন দেয়। কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে তাদেরকে ফিরে আনতে হবে। এখনো আমাদেরকে ফিরে আনতে হবে 38 লাখ লোককে আইনা ভ্যাকসিন দিতে হবে। এটা কিন্তু টাফ জব, চ্যালেঞ্জিং জব। আমাদের মনো লোক আছে, লোকবল আছে। হ্যাঁ, আমাদের সেই লোকবলটা প্রপারলি এফেক্টিভলি ইউজ করতে হবে, যেন এভরি ওয়ান হু গট দ্য ফার্স্ট ভ্যাকসিন গেট দ্য সেকেন্ড ভ্যাকসিন। যে আপনার কাছে আরেকটি বিষয় এই সুযোগে জানতে চাই যে ভ্যাকসিনেশন তো চলছেই, কিন্তু আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, সেখানে নিশ্চয়ই আপনি দেখেছেন যে প্রতিদিনই প্রায় 2 লাখের উপরে দৈনিক সংক্রমণ। আজ দেখলাম যে 2,95,000। নিশ্চয়ই এটি আমাদের জন্য একটি ঝুঁকির কারণ, খুবই পাশের দেশ। এবং এই যে ভাইরাসের ডাবল মিউটেন্টের কথা শুনছিলাম, সেটি আরও একটি, মানে 3বার মিউটেন্ট হচ্ছে। এটি নাকি খুবই ভয়ঙ্কর। আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। যে আমিও এটা আমার অন্যদের মতো আমারও তো কিউরিয়াসিটি জায়গা, আমি সায়েন্টিস্ট না, কিন্তু আমি জানতে চাই যে এটা কি ডবল মিউটেন্ট ভাইরাস, যেটা আসে কি করে ভেরিয়েন্ট, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স, এটা যেটা দেখলাম যে এটা খুব ট্রান্সমিসিবল হয়, সাংঘাতিক ট্রান্সমিসিবল। পার্সেন্টেজ আমার মনে নাই, অথবা ওখানে আমি যে পেপারটা পড়েছি ওর মধ্যে দেওয়া নেই, কিন্তু লিখছে হাইস্ট ট্রান্সমিসিবল হয়, মানে খুব দ্রুত ছড়ায়। একটা ক্যারেক্টারই তো যথেষ্ট। একটু অ্যাড করতে পারি ওখানে, জি অ্যাড করতে পারি। জি তো অবশ্যই। ডক্টর তারিক সাহেব যেটা বললেন, সম্প্রতি আমাদের সাথে তথ্য এসেছে যে ভারত থেকে প্রায় 19 জন লোক দেশে ফিরেছেন। এরা মেডিকেল ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। এই 19 জনের মধ্যে 17 জনেরই আপনার কোভিড ধরা পড়েছে পজিটিভ। এরা ইন্ডিয়া থেকে জাস্ট ফিরেছেন। শুধু 2 জন, ওরা আবার ছোট বাচ্চা। এরা মানে এত স্প্রেডটা করতেছে, এটা বড় দুশ্চিন্তার। সরি স্যার, ধন্যবাদ স্যার। ওইটাই স্যার আমি বলতেছিলাম, ট্রান্সমিসিবল সাংঘাতিক। এই একটা ক্যারেক্টার জানলেই যথেষ্ট। আর যেটা বললো যে দেখলেন 19 জন আলো, ওই যারা আসছিল, আমি ডকুমেন্ট টিভিতে দেখতেছিলাম, হ্যাঁ, ফিরে আসছে ওরা, ওই যে ট্রিটমেন্টে গেছিল হাজবেন্ড ওয়াইফ, এরকম অনেকে ফিরে আসছে। ওই যে ডোমেস্টিক ফ্লাইট চালু হওয়ার পর এরা আরো ফিরে আসার সাহস পাইছে। 19 জনের মধ্যে 17 জন পাইছে কোভিড। এখন এরা কোন ভেরিয়েন্ট? হ্যাঁ, ডবল ভেরিয়েন্ট হলে তো ভয়। আমি আশা করতেছি যে তাদেরকে আইসোলেশন করেছেন, আইসোলেশন করা খুব দরকার। এই মানে এই ডবল মিউটেন্টটা আল্লাহ না করুক আমাদের দেশে ঢুকে পড়ছে কিনা। যাই হোক, ঢুকে পড়লেও তো আমাদেরকে প্রিভেন্টিভ ব্যবস্থা তো আমাদের নেওয়া আছে, বা আরো নিতে হবে, স্ট্রঙ্গার ওয়েতে নিতে হবে। কারণ এখন কিন্তু আপনি একজন একটা পিস্তল দিয়ে মারামারি করতেছিল, তার 2 হাতে 2টা পিস্তল আপনার দিকে আগায় আসতেছে। তার মানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে গুলি খাওয়ার সম্ভাবনা আছে। আগে কিন্তু 3টা অ্যাঙ্গেলে খাইলে, এখন 6টা অ্যাঙ্গেলে আপনি গুলি খাবেন। তাহলে আমাদেরকে কিভাবে কেয়ারফুল থাকতে হবে এই ডবল মিউটেন্ট। আর এখন তো ওই যে গ্লোবালাইজেশনের কোনো বর্ডার নাই। এখন তো ভাইরাসের নো পাসপোর্ট, ডাজন্ট নিড পাসপোর্ট ভিসা। তো ভাইরাস, আর ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখান থেকে আমাদের ঢোকা বাইরে হওয়ার অনেক পথ আছে, অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক পথ আছে। ভাইরাসের আমার মনে হয় প্রবাবিলিটি এটা আছে অলরেডি। আমাদের শুধু আমাদের প্রোগ্রামটাকে একটু রিডিজাইন করতে হবে। আমি সবসময় যখনই আমার সুযোগ আসে আমি বলি, আমাদের প্রোগ্রাম, আমাদের রোড ম্যাপ, এটা তো ধর্মগ্রন্থ না যেটা চেঞ্জ করা যাবে না। এটা একটা লিভিং ডকুমেন্ট। এটার পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, সেটা সেই জন্য আমাদের একটা টিমই থাকবে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, রোড ম্যাপ রিভাইজ করবে। এই অভ্যাসটা আমি সবসময় দিয়ে থাকি। আশা করছি আমাদের এই ডবল মিউটেন্টটাকে ভেরিয়েন্টটাকে আমরা ট্যাকেল করতে পারবো। এটা নিয়ে আরো রিসার্চ চলবে, কিন্তু ওই একটা ক্যারেক্টারিস্টিক্স ইজ এনাফ টু বি অ্যাফ্রেড। আমরাও সেটা আশা করি যে আমরা সামনের দিনে আরও ভালোভাবেই এই যে গবেষণা বা ভ্যাকসিনেশন সব কিছু মিলিয়ে আমরা ভালোভাবেই করোনাকে মোকাবেলা করতে পারবো। যেতে চাই ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা? নতুন কিছু না, যেটি চাইনিজরা একটা নতুন প্রস্তাব দিয়েছে, আজকে এই নিয়ে আমরা আলোচনা করছি সচিব পর্যায়ে। তারা বলছে যে এই ভ্যাকসিনের প্রয়োজন অনেকদিন চলবে। এই যে কোভিড শুরুর সাথে সাথে চলে যাবে না, অনেকদিন থাকবে, এবং অনেকগুলো দেশের সময় সময় এইটার অভাব হবে। সেই জন্য তারা একটা প্রস্তাব দিয়েছে যে সাউথ এশিয়া স্টোরেজ ফর কোভিড ভ্যাকসিন তৈরি করতে চায়, এবং সেইটাতে তারা
বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই 6টি দেশকে নিয়ে তারা এইটার উপর আলোচনা চলছে আজকে। এবং নীতিগতভাবে আমাদের কোনো আপত্তি নেই যে তারা একটা স্টোরেজ ফ্যাসিলিটি করতে চায় এবং সেইখানে এই ভ্যাকসিন রাখবে এবং যাদের ইমার্জেন্সি নিড হবে ওখান থেকে দেখেন উইথড্র আপনার ভ্যাকসিনটা ওখান থেকে, তো সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। And I thought this is something new. Chinese came up with the proposal যে তারা এটা করতে চায়, কিন্তু এটা একটা নতুন প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে, and we are working on it. আর আমরা এমনিতে যে যারা যে ভয় পাচ্ছেন যে বোধহয় ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না, দিস ইজ নট ট্রু। আমরা ভ্যাকসিন লাইন আপ করেছি, তাছাড়াও কোনো প্রাইভেট ব্যক্তিও ভ্যাকসিন আনার উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে, এবং সেগুলোতে আমাদের কোনো আপত্তি নেই। তবে যেমন ফাইজারের এটা আনলে বেশ ঝামেলা, কারণ আমাদের এই ধরনের লজিস্টিক বিষয় নাই। ম্যাডোনারটা আমি ঠিক এখনো জানি না, তবে শুনছি লজিস্টিকটা মোর কড়া মানে হলো এটা যে এখানে স্টোরেজ গুলো গবেষকরা ভালো বলতে পারবেন, যেখানে স্টোরেজ রাখতে হয় এটা সার্টেন টেম্পারেচারের নিচে রাখতে হয়, তা আমাদের সেই ধরনের লজিস্টিকটা নাই, সেই জন্য। আর এখানে বলি যে আমাদের আমেরিকাকে আমরা যখন জন কেরি সাহেব আসছিলেন বলছিলেন যে আপনারা আমাদের কিছু ভ্যাকসিন আমাদের গিফট দিবেন কিনা, তো উনি বলছিলেন যে আমেরিকার সার্টেন পার্সেন্টেজ অফ পিপুল দেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করবেন অন্য দেশে এইটা তারা ডোনেশন দিতে পারবেন কিনা। এখন শুনেছি যে 50% আমেরিকান লোকের নাকি ভ্যাকসিনেশন হয়ে গেছে, তো হোপফুলি আমরা আগামীতে ওনাদেরও কিছু ভ্যাকসিন যখন তখন পাইতে পারি। আমরা সবসময় আশায় বুক ভরে থাকি। জি, আমরা সেটা আশা করতে চাই যে আসলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকটটা থাকবে না। ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে আসবো যে আমরা শেষ দিকে 2 মিনিটে আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন কিনা? জি স্যার, আমি স্যারের ওই ইনফরমেশনটা পেয়ে ভালো লাগলো যে আমাদের সাউথ এশিয়া বা এই ধরনের যদি একটা ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি থাকে খুব ভালো হবে স্যার। ওই এডিবি ফাইন্যান্সে একটা যেটা তারা অ্যাপভ্যাক্স করতেছে, এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি, অ্যাপভ্যাক্স এর জন্য তারা ফান্ডিং করতেছে, এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি অ্যাপভ্যাক্স। ওই যে সামাও আমরা জড়িত আছি স্যার। আর এই যে কারণ এটা কি আর লজিস্টিক্যালি আমরা অ্যাক্সেসটা যদি থাকে আমরা কিন্তু পিস ইন মাইন্ড থাকবো, যার যখন কি হবে সেভাবে সেখান থেকে সে ভ্যাকসিনটাকে উইথড্র করবে, প্রপার প্রসেসের মাধ্যমে পেমেন্ট করবে, যে পেমেন্টটা ডান হবে। সুতরাং এটা একটা খুবই ভালো প্রস্তাব স্যার, ধন্যবাদ। এটা আমাদেরকে অনেকটা ভবিষ্যতে প্যান্ডেমিক তো ইট উইল নট গো এনিওয়্যার, ইট উইল কাম ইন এ ডিফারেন্ট ফর্ম। এটা আমাদের সেই জন্য প্রিপারেশন যে নিব আমরা, প্রিপারেনেস, এই যে জিনিসটা থাকলো আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ইট উইল বি ওয়ান গুড কম্পোনেন্ট। থ্যাংক ইউ। আমরা সবাই ভালো থাকি, আমরা নিজে সাবধানে থাকি, এবং আমাদের যারা বাসায় আছেন আমাদের সিনিয়র সিটিজেন এবং চিলড্রেন তাদেরকেও সাবধানে রাখি, কারণ এবার কিন্তু ভাইরাস তাদেরকেও ছাড়ছে না। সবাই ভালো। জি, আমরা আশা করি যে আসলে আমরা সবাই ভালো থাকবো এবং করোনার ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই, করোনার সঙ্গে লড়াই করেই আমরা আমাদের এই ধরিত্রীকে ভালো রাখতে চাই এবং ভালো রাখবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা শেষ করব আজকের ইভ্যালু 21 রাতে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, তিনি আমাদেরকে তার মূল্যবান সময় আমাদেরকে তিনি দিলেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই ডাক্তার তারেক হোসেনকে, তিনি প্রতিদিনই আমাদেরকে সময় দিচ্ছেন এবং তার মূল্যবান বক্তব্য দিয়ে মানুষকে সচেতন করছেন। আমরা শেষ করব আজকের ইভ্যালু 21 রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কতগুলো নতুন তথ্য তিনি আমাদেরকে দিলেন, যে তথ্যে ভর করে আমরা আশাবাদী হতে চাই, এবং সেই আশাবাদটা হলো করোনার সঙ্গে যে লড়াইটা আমরা করছি সেই লড়াইয়ে আমরা জিততে চাই। আমরা যে তথ্য পেলাম সে তথ্য অনুযায়ী বাংলাদেশেই আসলে ভ্যাকসিন উৎপাদন হবে এবং সেই আলোচনাটা এগিয়ে চলেছে। এবং আমরা আরও যে তথ্যটি পেলাম, আরও যে একটি উদ্যোগ যে ভ্যাকসিন স্টোরেজ সেন্টার, সেটিতে বাংলাদেশকে তাদের পাশে পেতে চাই এবং সেই জায়গাটিতে নীতিগতভাবে আমরা একমত
এবং সেটিও হয়তো কার্যকর খুব শিগগিরই হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ করোনার সঙ্গে যে যুদ্ধ, যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, সেই লড়াই আমরা জিতব, এই আশাবাদের কথা শুনিয়ে শেষ করতে চাই আজকের ইভ্যালি 21 রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।